বেঙ্গালুরু ব্যাটিং লাইন আপ। হ্যাঁ 2023-এ যেখানেই শেষ করেছিল আরসিবি, সেখান থেকেই যেন শুরু করলো 2024-এ। অপরদিকে সিএসকে 2023-এ যেখান থেকেই শেষ করেছিল সেখান থেকেই যেন শুরু করলো। অনবদ্য মুস্তাফিজুর। দীর্ঘ 8 বছর চেন্নাইয়ের ঘরের মাঠে আরসিবি এখনো জয় তুলতে পারেনি, তার ঘরের মাঠে এখনো হারাতে পারেনি আরসিবি। এই অনবদ্য রেকর্ড কিন্তু এখনো অব্যাহত রইল। আজকের ম্যাচটা যারা এখনো আজকের ম্যাচটা হয়েছে 2024-এ আইপিএলটা শুরু হয়ে গেছে 23শে মার্চ থেকে। তোমরা যারা ম্যাচটা ফলো করোনি তাদের জন্য এই ভিডিওটা। কি বলবো, এইভাবে একটা পারফরমেন্স 2023-এ যেভাবে আমরা দেখেছিলাম আরসিবির ব্যাটিং লাইন আপে ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, তারপরে তোমার হচ্ছে ফ্যাফ ডু প্লেসি, তিনজনের পরেই কিন্তু তিনজনের যে ব্যাটিং যে পারফরমেন্সটা দিয়ে যেত, তারপরে কিন্তু মিডিল অর্ডারটা অনেকটাই দুর্বল ছিল আরসিবির। মিডিল অর্ডারটা আরসিবির অনেকটাই দুর্বল ছিল। তারপরে হয়তো 2024-এ যখন দল বানিয়েছে, তারপরে মাঝখানে ক্যামেরন গ্রিন এসছে, তারপরে আমরা হয়তো ভাবলাম যে মিডিল অর্ডারটা হয়তো এবার একটু মজবুত হবে, কিন্তু সেই ধারাটা অব্যাহত থাকলো। মিডিল অর্ডারে ক্যামেরন গ্রিন এলো এবং কিছুটা হলেও সাহায্য করলেও কিন্তু সেইভাবে করতে পারলো না। আবারও ব্যর্থ আরসিবি, চেন্নাইয়ের ঘরে চেন্নাইকে হারাতে পারলো না। কে বলেছিল চেন্নাইকে নাকি ধোনি ছাড়া চেন্নাই জিততে পারে না, ধোনিকে ছাড়া চেন্নাই জিততে পারে না? ভাই ভুল। চেন্নাই ইয়েলো জার্সিটা এমন একটা জার্সি যে যার গায়েই পড়ে সে যেন অশ্বমেধের ঘোড়া হয়ে যায়, তাকে থামানো খুবই কঠিন হয়ে যায়। আজকের ম্যাচে ছোট্ট করে তোমাদেরকে স্কোরবোর্ডটা বলে দিই। আরসিবি প্রথমে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং করতে ওপেনিংয়ে নামে বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি যেভাবে শুরু করেছিল মনে হচ্ছিল একটা বড় রানের পাহাড় হতে চলেছে। ফ্যাফ ডু প্লেসি কিন্তু 23 বলে 35 রানের একটা অনবদ্য ইনিংস করে। তারপরে কিন্তু মুস্তাফিজুর বোলিংয়ে আসে। মুস্তাফিজুরের বোলিংয়ে আসার পরে কিন্তু 41 রানেই প্রথম উইকেট কিন্তু আরসিবির পড়ে যায় এবং তখনও কিন্তু বিরাট কোহলি মাত্র 6টা বল খেলেছিল যখন ফ্যাফ ডু প্লেসি আউট হয়। তারপরে আসে রজত পাতিদার। রজত পাতিদার 3টে বল খেলে। রজত পাতিদার সেই টেস্টে যেখানে শেষ করেছিল T20 যেন সেখান থেকেই শুরু করলো। ওই যে বলটাই রজত পাতিদার আউট হলো, ওই বলটা কোনো রকমভাবে আউট হওয়ার কথা ছিল না, কিন্তু ওই বলেই কিন্তু রজত পাতিদার আউট হয়ে গেল আনফরচুনেটলি। সেই বিরাট কোহলি, ফ্যাফ ডু প্লেসি, ম্যাক্সওয়েল, তারপরে যে ব্যাটিং লাইন আপটা কেউ ধরবে সেই রকম মতন এখনো পর্যন্ত আরসিবি কেউ তৈরি করতে পারলো না। তারপরে আসে গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু প্রথম বলে আউট হয়ে যায়। প্রত্যাশিত ছিল যে অনেক হয়তো T20-তে ম্যাক্সওয়েলের যেভাবে পারফরমেন্স আর লাস্ট বিশ্বকাপে ম্যাক্সওয়েল যেভাবে পারফরমেন্স দেখিয়েছে, একটা অনবদ্য আফগানিস্তানের বিরুদ্ধে যে পারফরমেন্স দেখিয়েছে, তারপরে এমনিতেই ম্যাক্সওয়েলের ভারতের মাটিতে ইনিংসটা খুব ভালোই হয়, সেখানে কিন্তু ম্যাক্সওয়েলও কিন্তু দাঁড়াতে পারেনি। তারপর আসে ক্যামেরন গ্রিন কিন্তু 22 বলে 18 রান করে এবং ক্যামেরন গ্রিনও বেশিক্ষণ থাকতে পারেনি। বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পরে কিন্তু তারপরে বিরাট কোহলি আউট হয়েছে 20 বলে 21 রান করে বিরাট কোহলি আউট হয়। তারপরে কিন্তু তার পিছনে ক্যামেরন গ্রিনও চলে যায় এবং মাত্র 78 রানে 5টা উইকেট কিন্তু ফেলে দেয়। 41 রানে যেখানে একটা উইকেট পড়ে সেখানে কিন্তু 78 রানে আরসিবির 5টা উইকেট পড়ে যায়। আর সব থেকে বড় কথা যেটা, চেন্নাইয়ের মুস্তাফিজুর রহমান ভাই অনবদ্য বোলিং। চেন্নাইয়ের জার্সিটা পরলে, চেন্নাইয়ের ইয়েলো জার্সি পরলে সে যেন আলাদা একটা এনার্জি পেয়ে যায়। আরও একটা জলজান্ত উদাহরণ পেয়ে গেলাম মুস্তাফিজুর রহমান। গত সিজনে পুরো ফ্লপ ছিল। মুস্তাফিজুর রহমানকে হয়তো 1-2 ম্যাচ দেখা যাবে, তারপর হয়তো দেখা যাবে না, সে দেশের জন্য চলে যাবে। এবার ব্যাট করতে আসে অনুজ রাওয়াত এবং দীনেশ কার্তিক। এদের দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়, কিন্তু শেষমেশ 78 রান থেকে 173 রান পর্যন্ত নিয়ে যায় 6 উইকেটে, লাস্টে রান আউট হয়ে যায়। তো
173 নিয়ে যায়, 174 রানের টার্গেট দেয় চেন্নাইয়ের কাছে। চেন্নাই যেভাবে ব্যাটিং লাইন আপ, মানে ব্যাটিং লাইন আপের কথা বললে তো একদম মানে ধোনি ফিনিশারের কথা মনে ওঠে। রচিন রবীন্দ্র, ঋতুরাজ গায়কোয়াড় গত সিজনে যেভাবে করেছে, শিবম দুবে, আজিঙ্ক্য রাহানে, মানে গত বছর যেভাবে খেলেছে এবারও সেমভাবেই কিন্তু শুরু করলো। হ্যাঁ, ঋতুরাজ গায়কোয়াড় একদম নেমেই দুর্দান্ত পারফরমেন্স দেয়, দুর্দান্ত, এবং মাত্র 15 বলে 15 রান করে। রচিন রবীন্দ্র সে কিন্তু আরও বিধ্বংসী হতে পারত। রচিন রবীন্দ্র 15 বলে 37 রান করে, এবং আজিঙ্ক্য রাহানে 19 বলে 27 রান করে। ডেরেল মিচেল 18 বলে 22 রান করে। শিবম দুবে লাস্ট পর্যন্ত যে টিকে ছিল সে কিন্তু 27 বলে 34 রান করে, 126 স্ট্রাইক রেট, এবং সবথেকে উল্লেখযোগ্য স্ট্রাইক রেট যার ছিল সেটা হলো রচিন রবীন্দ্র, 274 স্ট্রাইক রেটে খেলছিল। এবং রবীন্দ্র জাডেজা লাস্ট পর্যন্তই ছিল 27 বলে 25 রান করে। আমরা হয়তো অপেক্ষা করছিলাম হয়তো ধোনির একটা দুটো বল দেখতে পারবো ব্যাটের, কিন্তু সেটা হয়নি। শিবম দুবে এবং রবীন্দ্র জাডেজা ইনিংসটাকে শেষ করে ম্যাচটাকে জিতে ফেরে। 174 রানের টার্গেট ছিল, সেটাকে জিতে নেয় ইজিলিভাবে। আর আরসিবির বোলিং লাইন আপটা যদি বলি, মোহাম্মদ সিরাজ সব থেকে দামি বলার, মানে সব থেকে বেশি রান খরচা করেছে, 4 ওভারে 38 রান দিয়েছে। ইয়াস দয়াল 3 ওভারে 28 রান দিয়েছে, 1টি উইকেট নিয়েছে। আলজারি জোসেফ 3 ওভার 3 বলে 38 রান দিয়েছে। আলজারি জোসেফের কথা যেটা বলি, এবারে সিজনে তোমরা সকলেই জানো নতুন করে মানে নতুন যে নিয়মটা লাগু হয়েছে যে ওভারে 2টো করে বাউন্সার দিতে পারবে, সেখানে মানে আলজারি জোসেফ মানে সেই বাউন্সারের উপরেই ভরসা করছিল, কারণ এমনভাবে বাউন্সার দিচ্ছিল, অনেকটা এক্সট্রা রান হয়ে যাচ্ছিল, ওয়াইড হয়ে যাচ্ছিল, বাই রান হয়ে যাচ্ছিল। কারণ শর্মা 2 ওভারে 24 রান দেয়, এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয় মায়েক দাগার যে 2 ওভার বল করে 6 রান দেয়, তাকে কিন্তু নেক্সট আর আনা হয়নি। কেন আনা হয়নি, কী কারণে আনা হয়নি, সেটা আরসিবির ক্যাপ্টেন ভালো বলতে পারবে। এবং ক্যামেরন গ্রিন কিন্তু 3 ওভারে 27 রান দিয়ে দুটি উইকেট নেয়। এবার হচ্ছে ক্যামেরন গ্রিন যে 3টে উইকেট নিয়েছে, তার ওই 3টে উইকেটের ক্ষেত্রে কিন্তু বাউন্সারের একটা বড় ভূমিকা রয়েছে। আর তারপরেই কিন্তু আলজারি জোসেফ কিন্তু বাউন্সারের সেই কাজটা শুরু করে, যে বাউন্সারটা পুরোপুরিভাবে হচ্ছিল না, কোনো বল ওয়াইড হয়ে যায় তো কোনো বল বাই রান হয়ে যায়। এই করেই কিন্তু আরসিবির হাত থেকে আবার একটা ম্যাচ চলে গেল চেন্নাইয়ের ঘরে। হ্যাঁ, চেন্নাই তাদের সিজনের 2024 সিজনে 17তম আইপিএলে 2024-এ প্রথম জয়টা তারা তুলে নিল ঘরের মাঠে। এবার আরসিবি তাদের ঘরের মাঠে খেলবে লাস্ট 3টে ম্যাচ, কিন্তু সবথেকে বড় কথা হলো আরসিবি লাস্ট 3টে ম্যাচ ঘরের মাঠে খেলবে। ঘরের মাঠে কিন্তু আরসিবির সেভাবে ভালো রেকর্ড নেই। সবাই হয়তো ভেবেছিল যে রিসেন্ট যে ওমেন্স আইপিএলটা হলো, সেখানে আরসিবি ওমেন্সরা, আরসিবির মেয়েরা তারা কিন্তু ট্রফি নিয়েছে। সবাই ম্যাচটা শুরুর আগে অনেকটাই কথা বলছিল যে আরসিবির মেয়েরা ট্রফি নিয়েছে, তাহলে কি ছেলেরা নিয়ে আসবে, এই নিয়ে কিন্তু অনেক জল্পনা চলছিল। বাস এই হারটার পরে এই যেভাবে ব্যাটিং কোলাপস, তারপর বোলারদের সেইভাবে পারফরমেন্স নেই, এটা দেখার পরে আর হয়তো ওই ওমেন্স ট্রফিটা নিয়ে আর ভাববে না, কারণ ওই যে কাটা খায় নুনের ছেটে, যেটা মেয়েরা পারলো সেটা ছেলেরা পারলো না। দ্যাটস ইট, এটাই ছিল। আর আজকের মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছি 24 তারিখে দুটি ম্যাচ রয়েছে। শনিবার পাঞ্জাব বনাম দিল্লি প্রথম ম্যাচ 3টে থেকে শুরু হবে। সেই ম্যাচটায় ঋষভ পান্ত ফিরছে, এটা সব থেকে বড় হয়ে সেই অ্যাক্সিডেন্টের পর, দুর্ঘটনার পরে ঋষভ পান্ত কিন্তু মাঠে ফিরছে। আজ মানে শনিবার পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম ক্যাপ্টেন্সিতে তাদের দেখা যাবে অনেকদিন পরে মাঠে। অপরদিকে আরও একটা হাই ভোল্টেজ ম্যাচ, তার কারণ কেকেআর ভার্সেস এসআরএইচ, সানরাইজার্স ভার্সেস কলকাতা, যে ম্যাচটা মানে ওয়ান অফ দ্য এই মেগা অপশানে ওয়ান অফ দ্য বেস্ট, সব থেকে বেশি দামে কেনা দুটো প্লেয়ার কিন্তু দুটো দলে থাকছে। হ্যাঁ, প্যাট কামিন্স এবং মিচেল স্টার্ক, দুটো দামি প্লেয়ার কিন্তু দুটো দলে রয়েছে। হ্যাঁ, প্যাট কামিন্স যে হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের, সে ক্যাপ্টেন্সি করবে এবছর, এবং মিচেল স্টার্ক
যে হচ্ছে কেকেআরের বোলিং লাইন আপটা সামলাবে। হ্যাঁ, আর কেকেআরের শ্রেয়াস আইয়ার এবছর ক্যাপ্টেন্সিতে ফিরছে, সেও কিন্তু 2023 আইপিএলটা মিস করেছিল। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ রয়েছে আজকের, আর গতকালের রবিবারও গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে মুম্বাই ভার্সেস গুজরাট। ওই ম্যাচটাও একটা দেখার মতন ম্যাচ রয়েছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পেজটাকে কী করতে হবে, ফলো করে দিতে হবে।